অনেকে বলে যে না সবাইকে দেখেছে, জামাতকে দেখিনি। মানুষের এই ধারণাটা, এই ন্যারেটিভটা ভুল। মানুষ জামাতকে দেখেছে। তারেক রহমান বিগত 17 বছর ছিলেন। এই 17 বছরে আসলে যেভাবে আমরা যেটাকে রাজনৈতিক চর্চা বলি, সেই রাজনৈতিক কোনো চর্চার মধ্যে জনাব তারেক রহমান ছিলেন না, এবং এই 17 বছরে ওনার বাংলাদেশে ফেরার জন্য কোনো চেষ্টা বা আকুতি এরকম কোনো কিছু দেখিনি। এবং তার বিপরীত দিকে যদি আমরা দেখি, শেখ হাসিনার মাথায় অনেকগুলো মামলা, এবং বোধহয় বেশিরভাগ মামলায় তার ফাঁসির রায় দেওয়া হয়েছে বা হবে, এবং আরো নানামুখী বিপদ রয়েছে। তারপরেও তিনি বাংলাদেশে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। জানি না এটি আসলে বাস্তবে কতটা সম্ভব হবে। তারেক রহমান এই বিগত 5-6 মাসের যে ওনার যে ক্ষমতা নেয়ার এবং তার আশপাশের যে পরিবেষ্টিত মানুষগুলো আমরা দেখছি বিভিন্ন মন্ত্রণালয়ে, এবং তাদের যে নানা রকম ভাষ্য, সেগুলো আসলে কতটা রাজনৈতিক কতটা অরাজনৈতিক সেটি একটি দীর্ঘ আলোচনার বিষয়। কিন্তু যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে দেশকে আসলে যেভাবে একটি দেশের যে অর্থনীতি বলি বা দেশের যে চালিকা শক্তির যে মূল উপকরণগুলো, সেগুলোতে ব্যাপক পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে। সেটি যদি আমরা শিল্প কারখানার ক্ষেত্রে আসি, তাহলে গ্যাস এবং জ্বালানি তেলের একটি ভয়াবহ সংকট আমরা প্রথমেই দেখেছি। আমরা ধরে নিলাম সেটি যে ইরান সাথে যে যুদ্ধ চলছিল আমেরিকার, সেটার একটি কারণ থাকতে পারে। কিন্তু বর্তমানে যে বিদ্যুতের ভয়াবহ ঘাটতি, তার নানান ইফেক্ট বর্তমানে বাংলাদেশে চলছে। এই অবস্থায় আসলে বাংলাদেশের যে অবকাঠামো যেটি এই মুহূর্তে রান করছে, আপনার কি মনে হয় যে এটি ঠিক আছে, বা এটি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ সাইফুল বাতিন টিটো, এবং আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই ভিডিও শুনবেন, আমাদের আলোচনা শুনবেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনার লাইভে প্রথম যুক্ত হলাম। আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন এটা একটা বড় প্রশ্ন, বড় আলাপ, অনেক বড় আলাপ। এটা ভাস্ট ক্যানভাসের আলাপ যে বর্তমান তারেক রহমানের শাসন আমলে আসলে রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র কাঠামো যেভাবে চলছে সেটা আসলে ঠিকঠাক মতো চলছে কিনা। এটা হচ্ছে, আমি যদি ভুল না বুঝে থাকি, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আমরা সাধারণভাবে জানি যে একটা ট্রেন যখন স্টেশন থেকে ছাড়ে, সেটা লাইনের উপর থাকে এবং সেই লাইন দিয়ে ঠিকঠাক মতো চলে তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার অভিপ্রায়। এখন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র একটা জানেন, একটা ভিন্ন প্রেক্ষাপটে এবারে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, এবং ভিন্ন প্রেক্ষাপটে এই রাজনৈতিক পালাবদলটাও ঘটেছে। এটা নিয়ে নানা সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, বক্তব্য, আলাপ আলোচনা, তর্ক এবং বিতর্ক দেশে এবং বিদেশে সর্বস্তরে আছে। সেই প্রেক্ষাপটের মধ্যে মানুষ খুব একটা নাভিশ্বাস, একটা অস্থির সময় পার করছে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে, এবং সেটা এতটাই অস্থির এবং নাভিশ্বাসের পরিস্থিতি ছিল যে মানুষ সেখান থেকে হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছে। একটা অংশগ্রহণমূলক, একটি অন্তর্ভুক্তমূলক চমৎকার একটা নির্বাচন আশা করেছিল। সেটা হয়তো অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন হয়নি, কিন্তু মানুষের বাস্তবতাটা এমন ছিল যে কোনো ভাবে একটা নির্বাচন হোক, এই ইউনূসের শাসন আমল থেকে আমরা পরিত্রাণ চাই, মুক্তি চাই, এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। তো সেই আকাঙ্ক্ষা থেকে মানুষ, আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে বিএনপি কে মানুষ ভোট দেয়। সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব, আমাদের পছন্দের জায়গাটা খুবই সীমিত ছিল। একটা দক্ষিণপন্থী দল, একটা অতি দক্ষিণপন্থী দল, ধর্মতান্ত্রিক তার একটা বলয়, তারা বাংলাদেশকে একটা শরিয়া সুন্নি আইন ভিন্ন দিকে নিয়ে যেতে চেয়েছিল। বিএনপি মধ্যপন্থী দল বলা হয় তাকে, দক্ষিণপন্থী বা মধ্য ডান আর মধ্য বাম এরকম একটা, কিন্তু মধ্য ডান বাম বলে বাংলাদেশে কোনো ধারা দৃশ্যমান ছিল না। ছোট ছোট কিছু বামপন্থী রাজনৈতিক দল ছিল, কিন্তু তাদের সেই দৃশ্যমান অবস্থাটা ছিল না, এবং তাদের মধ্যে বিভাজনগুলো ছিল। সেখানেও কিছু ছোট বাম দল নির্বাচনে অংশ নিতে পারে নাই বা নেয়নি, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই কারণে এখন এইরকম পরিস্থিতিতে আমরা মনে করেছিলাম যে বিএনপি কে এখন একটা বাফার জোন, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মামলা মোকদ্দমা এগুলো ছিল, এবং দেশ বিদেশে থেকে একটা আগ্রহ ছিল, চাপ ছিল, কিন্তু সরকার সে পথে হাঁটেনি। এখানে বিএনপি এবং জামাতের বাইরে আমাদের কোন রাজনৈতিক পছন্দ ছিল না। তা মানুষ সরাসরি স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তিকে, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, যুদ্ধাপরাধের অভিযোগ আছে, সেই মানবতার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং তাদের অনেক নেতাবিদের শাস্তি হয়ে মামলা চলছিল, মানুষ চায়নি সেই শক্তিটা আবার ক্ষমতাসীন হোক। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় তাদের চেহারা চরিত্র মানুষ দেখেছে। অনেকে বলে যে না সবাইকে দেখেছে, জামাতকে দেখিনি। মানুষের এই ধারণাটা, এই ন্যারেটিভটা ভুল। মানুষ জামাতকে দেখেছে স্বাধীনতা যুদ্ধের সময়, তারা ক্ষমতার অংশীদারও ছিল, যার জন্য নতুন করে তাকে দেখবার সুযোগ নেই। এখনো মানুষ ছিটফোঁটা দেখছে। এখন এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবার পর মানুষ চেয়েছিল যে একটা
আওয়ামী লীগের সময়ের যে অভিযোগগুলো ছিল, যে আওয়ামী লীগের অন্তর্ভুক্তমূলক গণতন্ত্র, আইনের শাসন, বিচার আচার, যে মানে যে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে পদ পদায়নগুলো হবে, একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা সেটা দেখলাম দুঃখজনকভাবে সেটা সরকার প্রতিষ্ঠার 5 মাসও হয় নাই। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় পদ পদায়নের সেখানে দক্ষতা, যোগ্যতা, সামর্থ্য, লেখাপড়া এগুলোর ভিত্তিতে পদ প্রদানগুলো হচ্ছে না, দলীয় পরিচয়, দলীয় আনুগত্য, দলীয় কোঠা, আত্মীয় স্বজন, এই জিনিসগুলো হচ্ছে। আজকে পত্রিকায় আছে একটি জেলার, সেখানে উপজেলা পরিষদ, ওয়াসা থেকে শুরু করে সমস্ত জায়গায় বিএনপি তার নিজস্ব লোকজনকে এই পদ প্রদানগুলো করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা ছিল যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আত্মীয়করণ করেছে, স্বজনপ্রীতি করেছে, ঠিক একই কাজ সেটা করতে তাদের হয়তো 15 বছর, 15.5 বছর সময় লেগেছিল, কিন্তু বিএনপি 5.5 মাসও সময় লাগে না। এই জিনিসগুলো তারা করছে, ইতোমধ্যেই বিভিন্নভাবে সেই অভিযোগগুলো হচ্ছে। এই যে আন্দোলনটা হলো, আমরা আন্দোলনকে বলে কোটার বিরুদ্ধে একটা খুবই সংকীর্ণ, মানে ব্যক্তির স্বার্থের একটা আন্দোলন, যে তারা একটা চাকরি চায়, সেই চাকরি সব চাকরি না, বিসিএস এর যে চাকরিটা আছে সেখানে যে মুক্তিযোদ্ধা কোটা ছিল সেই কোটাটাকে বাদ দিয়ে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে সংস্কার চেয়েছিল, মানে কোটা পুরো বাদ চায়নি, সংস্কার রিফর্ম চেয়েছিল। এখন সেই আবার মুক্তিযোদ্ধা কোটাকে বাদ দিয়ে আমরা দেখলাম জুলাই কোটা তৈরি করা হয়েছে, তাদের সুযোগ সুবিধাগুলো দিয়েছে। অর্থাৎ যে ন্যারেটিভ দিয়ে, যে বক্তব্য দিয়ে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা করলো, সেই বৈষম্যটা আসলে কোথায়? আমরা দেখলাম যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পদায়ন, শ্রমিকের বেতন, সমস্ত ক্ষেত্রে বৈষম্যটা অবিকল রেখে বা তার চেয়ে আরো খারাপ অবস্থায় রেখে তারা এই শাসন পদ্ধতিতে পরিচালিত করছে। যে কারণে এটা আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে শাসনটা কে চলেছে, আমরা দেখছি ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদাবাজের চেহারাগুলোর পরিবর্তন হয়েছে। শাসকের জায়গায় আগে শেখ হাসিনা ছিলেন, এখন তারেক রহমান এসছেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী একজন ছিলেন, এখন আর একজন এসছেন। এই জন্য ব্যক্তির পরিবর্তনগুলো হয়েছে, চেহারার পরিবর্তন হচ্ছে, কিন্তু কাঠামো এবং শাসন এবং পদ্ধতি এবং বলা বক্তব্য, নেতা নেত্রীদের বলা বক্তব্য খুব একটা পরিবর্তন হয়নি। আমি একটা উদাহরণ দিয়ে আমি মানে রেফারেন্স দিয়ে আমি কথাটা শেষ করব এই পর্যায়ে। সেটা হচ্ছে বিএনপির 31 দফা কর্মসূচি, আপনি দেখতে পাচ্ছেন বিএনপির 31 দফা কর্মসূচি অত্যন্ত আলোচিত একটি কর্মসূচি। তারা এই ক্যাম্পেইনটা জুলাই, তথাকথিত জুলাই সনদের বিপরীতে তার নির্বাচনী ইস্তেহার এবং এই 31 দফাকে নিয়ে তারা রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত এই শব্দগুলো বলেছে, তারা করতে চেয়েছে। আমরা দেখলাম নিদারুণভাবে সেই কাজগুলো তারা করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ মানে ইচ্ছাকৃতভাবে সেই কাজগুলো করছে না। তারা এখন নতুন যে বয়ান শব্দটা বলছে, হাজির করেছে, সেটা বলছে যে ফ্যাসিস্টদেরকে দূর করতে হচ্ছে, অ্যান্টি ফ্যাসিস্ট লোকজনকে ক্ষমতায়ন করতে হবে। তার মানে এই যে ভিন্ন ভিন্ন বয়ান, আগে আমরা শুনেছি মুক্তিযুদ্ধের চেতনা, আগে আমরা রাজাকার, জামাত শিবির, ঠিক একই ভিন্ন ন্যারেটিভ তারা তৈরি করেছে। কারণ আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠিত ছিল, তার একটা নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা, এখন মুক্তিযুদ্ধের কথা বলতো, মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সবকিছু তার আমরা তার দাবি করতো, এবং তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধে এটা অরক্ষিত হয়ে গেছে। আমরা দেখলাম সাভারের মুক্তিযুদ্ধের সারা বাংলাদেশের হামিদুর থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতি, চেতনা সমস্ত কিছুকে ভুলণ্ঠিত করে মুক্তিযুদ্ধের জাদুঘরকে ধ্বংস করে জুলাই জাদুঘর তৈরি করা হয়েছে। সবকিছুই তাই, তারা এগুলো করেছে একটা ভিন্ন ন্যারেটিভ, ভিন্ন বক্তব্য তৈরি করার জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার একটি নতুন দল বিএনপি বললো যে আমরা মুক্তিযুদ্ধ দল, কিন্তু আমরা সেই জিনিসটা দেখছি না। যে কথাটা এখানে বলতেছে বিএনপির সেই 31 দফা 1 নম্বরে যে কথাটা আছে, 1 নম্বরে যে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এখন আপনি আমাকে বলেন সেটা কি হয়েছে? প্রতিহিংসা প্রতিদিন। আমি আজকে আমার ছাত্র ইউনিয়নের একজন সাবেক নেতা রাঙ্গামাটি থেকে একজনকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার সন্ধান এখনো নাই। তাহলে এখনো সেই গুমের অভিযোগ পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এসে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়েছে। বিশেষ ক্ষমতা আইন এখনো কার্যকর হচ্ছে, যে বিশেষ ক্ষমতা আইন 54 এর বিরুদ্ধে আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় সকল কালা কানুনের বিরুদ্ধে আমরা বলেছি, শেখ হাসিনার সময় আমরা সকল কালা কানুনের বিরুদ্ধে বলেছি, সেই কালা কানুনের আইনগুলো এখনো অরক্ষিত, এখন যত্নের সাথে লালন পালন করছে। এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখলাম যে
আজকে ফখরুল ইসলাম আলমগীর রংপুরে যে বক্তব্য দিয়েছে, সেখানে জামাত ইসলাম তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স ডেকেছে, সেখানে একই রকম বক্তব্য, ভিন্ন ভিন্ন বক্তব্যগুলো এসছে। সে কারণে আপনি তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর, জাতীয় নিরাপত্তা, নানা বিষয় আপনি বলেছিলেন। এখানে অনেকগুলো পয়েন্ট, বিদ্যুৎ বন্দরের বিষয়গুলো আছে। এখানে 17 নম্বরে লেখা আছে যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায় মুক্তি আইন সহ সকল কালো কানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধে সকল লক্ষ্য জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। আজকের যে পত্রিকার সংবাদ, সেখানে লেখা আছে বিদ্যুতের লোডশেডিং ইতিহাসে রেকর্ড অতিক্রম করেছে এবং বাংলাদেশে কোথাও কোথাও 12 ঘন্টা এবং কোথাও পত্রিকার সেগুলো রিপোর্ট, কোথাও 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টার মতো রিপোর্ট। এবং এই সরকার এই কুইক রেন্টালের লুটপাটের কথা বলছে, কিন্তু কুইক রেন্টাল হলেও তারা বাংলাদেশে বিদ্যুৎটাকে নিশ্চিত করেছে। এই কথা নাজমুল সাকিব, খুবই ক্রিটিক্যাল একজন বিএনপি পন্থী, বিএনপি ছাত্রদল করত, নাগরিক টিভি, সে নিজে এটা নিয়ে একটা লেখা লিখেছে যে তাও তো তারা এটা নিশ্চিত। কালকে রুমিন ফারহানার বক্তব্যতে এটা পেলাম, কিন্তু এরা তাও করতে পারছে না। এখন দেখছি লুটেরাদের হাতে বিদ্যুৎ খাতটা তুলে দেওয়ার জন্য এই ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি প্রমোশন পেয়ে এখন ফুল মন্ত্রী হয়েছেন। ফুল মন্ত্রী হয়েই তিনি বিদ্যুতের যে নৈরাজ্য, যে অরাজকতা, যে বিস্তৃত অবস্থা, শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, শত শত শ্রমিকের চাকরি চলে গেছে। ভবিষ্যৎ এটা অন্ধকার। এটা কি সুশাসন বলে না? আমরা প্রতিশ্রুতি অনেক পেয়েছি, কিন্তু তারা সেটা রক্ষা করতে পারেনি। আমরা শুনতে চাই না যে ইরানে কি হলো, অমুক জায়গায় কি হলো। পৃথিবীর ইরানের এই দুর্ঘটনা আজ শুধু বাংলাদেশের না, পৃথিবীর সকল দেশে লেগেছে। এই যুক্তি দিয়ে আসলে তার জন্য এটা ইরান যুদ্ধটা এখন শুরু হয় নাই, এটা ইউনূসের সময় শুরু হয়েছিল। আমরা সেটা কার্যকর পদক্ষেপ দেখতে, সেই পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে, এটাই বড় আলোচনা।